ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থির তড়িতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে ধারক মানে ক্যাপাসিটর। তো এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একেবারে লাস্ট টপিক। এইটা পড়লে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো এইটা শেষ করতে আমাদের আনুমানিক হাইয়েস্ট 3টা লেকচার লাগতে পারে। তো আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব, ধারক নির্ণয়। তো ধারককে নর্মালি আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি আসলে, কিন্তু তোমাদের বইতে আলোচনা করা আছে দুই ধরনের ধারক। একটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারক আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তো আজকের ক্লাসে আমরা গোলাকার পরিবাহী ধারক এই জিনিসটা পড়বো, পরবর্তী ক্লাসে গিয়ে সমান্তরাল পাত ধারক ওই জিনিসটা পড়বো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে আমরা একটু জানি ধারক জিনিসটা কি। ধারককে ইংরেজিতে বলা হয় ক্যাপাসিটর। ক্যাপাসিটর মানে হচ্ছে ধারক। তো দেখো, আমরা ইলেকট্রিক্যাল সার্কিটকে মূলত 3টা ভাগে ভাগ করতে পারি। মানে ইলেকট্রিক্যাল সার্কিটে যে ধরনের এলিমেন্ট ব্যবহার করা হয় সেই এলিমেন্টগুলো নর্মালি 3 ধরনের হয়। একটা হচ্ছে রেজিস্টিভ, একটা হচ্ছে ইন্ডাকটিভ, আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ। রেজিস্টিভ মানে যে ইলেকট্রিক্যাল সার্কিটে শুধুমাত্র রেজিস্টার যুক্ত থাকবে, অর্থাৎ রোধ যুক্ত থাকবে, সেটাকে বলা হয় রেজিস্টিভ সার্কিট। যে সার্কিটে শুধুমাত্র ইন্ডাক্টর যুক্ত থাকবে, অর্থাৎ আবেশক, ইন্ডাক্টর মানে হচ্ছে আবেশক, আবেশক যুক্ত থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। আর যে সার্কিটে শুধুমাত্র ক্যাপাসিটর যুক্ত থাকবে, অর্থাৎ ধারক যুক্ত থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। এখন যদি কোনো সার্কিটে আর এল সি, অর্থাৎ আর হচ্ছে রেজিস্টরের জন্য, এল হচ্ছে ইন্ডাক্টরের জন্য, আর সি হচ্ছে ক্যাপাসিটরের জন্য, আর আর এল এবং সি, যদি কোনো সার্কিটে 3টাই থাকে, রোধও থাকে, ইন্ডাক্টরও থাকে, ক্যাপাসিটরও থাকে, তাহলে সেই সার্কিটকে বলা হয় আর এল সি সার্কিট। মানে কোনো একটা সার্কিট যাতে 3টা এলিমেন্টই থাকবে, রেজিস্টিভ এলিমেন্ট থাকবে, ইন্ডাকটিভ এলিমেন্ট থাকবে, ক্যাপাসিটিভ এলিমেন্ট থাকবে, 3টাই থাকবে, তাহলে সেই সার্কিটগুলোকে বলা হয় হচ্ছে আর এল সি সার্কিট। যদি কোনো সার্কিটে 2টা থাকে, মনে করো আর আছে আর এল আছে, অর্থাৎ রেজিস্টার আছে আর ইন্ডাক্টর আছে, যদি এরকম থাকে রেজিস্টার আর ইন্ডাক্টর থাকে, তাহলে সেই সার্কিটকে বলা হয় হচ্ছে আর এল সার্কিট। যদি কোনো সার্কিটে আর আছে এবং সি আছে, অর্থাৎ রোধ আছে, রেজিস্টার আছে এবং ক্যাপাসিটর আছে, তাহলে সেই সার্কিটকে বলা হয়েছে আর সি সার্কিট। তো আমরা এখন পড়তে যাচ্ছি ক্যাপাসিটর। রোধ আমরা 9-10-এ হালকা পাতলা পড়ে আসছি, রেজিস্টার সম্পর্কে আমরা হালকা পাতলা জানি, আর রেজিস্টার সম্পর্কে বাকি যে জিনিস জানা দরকার, হ্যাঁ, সেই জিনিসটা আমরা চলতরিত অধ্যায়ে পড়বো। এখন এই অধ্যায়ে আমরা পড়বো হচ্ছে ক্যাপাসিটর, স্থির তড়িৎ এই অধ্যায়ে আমরা পড়বো হচ্ছে ক্যাপাসিটর। 9-10-এ খুব সামান্য ক্যাপাসিটর সম্পর্কে আমাদের ধারণা ছিল। আর আরেকটা অধ্যায় আছে পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায়ে আমরা গিয়ে পড়বো হচ্ছে আবেশক বা ইন্ডাক্টর। তাহলে স্থির তড়িৎ অধ্যায়ে আমরা পড়তেছি ক্যাপাসিটর, চলতড়িৎ অধ্যায়ে আমরা পড়বো হচ্ছে রেজিস্টর, এবং পঞ্চম অধ্যায় যেটা চৌম্বকের একটা অধ্যায়, ওই অধ্যায়ে গিয়ে আমরা পড়বো হচ্ছে আবেশক অর্থাৎ ইন্ডাক্টর। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধারক মানে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর কি জিনিস? ক্যাপাসিটর হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট, একটা ডিভাইস, যে ডিভাইসটার কাজটা হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা। ক্যাপাসিটর সে কি কাজ করে? শক্তি সঞ্চয় করে রাখে। কিভাবে শক্তি সঞ্চয় করে রাখে? চার্জ জমা করে শক্তি সঞ্চয় করে রাখে। মানে ক্যাপাসিটর হচ্ছে একটা এলিমেন্ট, একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট বা ডিভাইস, যার কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা। কার ফর্মে? কার মাধ্যমে? চার্জের ফর্মে। মানে ক্যাপাসিটর চার্জ জমা করে রাখে, এই চার্জ জমা করে রেখে সে একটা শক্তি স্টোর করে রাখে, একটা এনার্জি স্টোর করে রাখে। তাহলে ধারকের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে, যে ডিভাইস বা যে প্রক্রিয়ার মাধ্যমে আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখা যায়, বা যে যন্ত্র বা যে ডিভাইস আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখে, তাকে বলা হয় হচ্ছে ধারক। তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলি আগে, ধারকের সংজ্ঞাটা। ধারক হচ্ছে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশল। শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশল। তাহলে আমরা এভাবে বলতে পারি যে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। এইটা হচ্ছে আমাদের ধারকের সংজ্ঞা। এখন এবার আসো, ধারকত্ব কি জিনিস? ধারকের যে ক্ষমতাটা, এটাই হচ্ছে ধারকত্ব। মানে এই কৌশলটা বা এই ডিভাইসটাকে বলা হচ্ছে ধারক, যে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার প্রক্রিয়া মানে কৌশল বা ডিভাইস বা যন্ত্র, এটাকে বলা হচ্ছে ধারক। এখন এর যে পাওয়ারটা, এর যে মানটা, এর যে ক্ষমতাটা, মানে শক্তি সঞ্চয় করে কে কতটুকু শক্তি সঞ্চয় করে রাখতে পারে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ধারকত্ব।
ঠিক আছে, যেমন আমরা রোধের সংজ্ঞা জানি, রোধ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দান করার ক্ষমতা, এটা হচ্ছে রোধ। তো এই রোধের মান মনে করো একটা হচ্ছে 2 ওহম আর একটা হচ্ছে 5 ওহম। তাহলে এটা বলতে আমরা কি বুঝি, যার মান 5 ওহম সে বেশি তড়িৎ প্রবাহকে বাধা দিতে পারে, তার মধ্য দিয়ে কম তড়িৎ প্রবাহ যায়। আর যার মান 2 ওহম তার এর তুলনায় মানে 5 ওহমের তুলনায় সে বাধা কম দিতে পারে তড়িৎ প্রবাহকে, তার মধ্য দিয়ে 5 ওহমের তুলনায় বেশি কারেন্ট যায়। তো ঠিক তেমনি ক্যাপাসিটর হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখার প্রক্রিয়া। তাহলে কোন ক্যাপাসিটর কতটুকু বেশি শক্তি সঞ্চয় করে রাখতে পারে সেইটা যেভাবে আমরা পরিমাপ করি এটাকে বলা হয় হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। তাহলে ধারকত্বের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, এবার আসো ধারকত্ব। ধারকত্বের সংজ্ঞাটা হচ্ছে একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ আধান দরকার হয়, যে পরিমাণ আধান সঞ্চয় করে রাখতে হয় সেটাকে বলা হয় হচ্ছে ওই ক্যাপাসিটরের ধারকত্ব। কোনো পরিবাহীর একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। আমরা একটু সংজ্ঞাটা এখন লিখে ফেলি। কোনো পরিবাহীর একক বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয়, আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স বলে। তাহলে এখন আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখে ফেলি, যেটা দ্বারা আমরা কোনো একটা পরিবাহীর ধারকত্ব পরিমাপ করতে পারি। এই সংজ্ঞার উপর ভিত্তি করে সংজ্ঞা থেকে সূত্র আসতে পারি। কিভাবে দেখো, মনে করো এই হচ্ছে একটা পরিবাহী, এই যে পরিবাহীটা, এই পরিবাহীটাতে মনে করো চার্জ জমা করব আমি, কিউ পরিমাণ চার্জ জমা করব। তো কিউ পরিমাণ চার্জ জমা করে আমি মনে করো ভি বিভব পার্থক্য তৈরি করলাম, মানে এর যে পৃষ্ঠের বিভব হচ্ছে ভি। এই যে বিভব পার্থক্য আমি বলতেছি, তার মানে ব্যাপারটা হচ্ছে অসীমের সাপেক্ষের বিভব পার্থক্য। তো অসীমে মানে কি, ক্ষেত্রের বাইরে, তাহলে সেইখানে যে বিভবটা ভি ইনফিনিটি এটা হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে ভি ইনফিনিটি, আর এর পৃষ্ঠের উপর এই যে পরিবাহীটা, ধরো একটা গোলাকার পরিবাহী, এর পৃষ্ঠের উপর যে বিভবটা সেটা হচ্ছে ভি। তাহলে এই যে বিভব পার্থক্য ভি মাইনাস ভি ইনফিনিটি, এটা কত হচ্ছে, ভি হচ্ছে, যেহেতু ভি ইনফিনিটি কত, 0। তাহলে এই যে ভি পরিমাণ বিভব পার্থক্য তৈরি করতে বা ভি বিভবের জন্য কতটুকু চার্জ আমি জমা করছি, কিউ পরিমাণ চার্জ আমি জমা করছি। তাহলে ধারকত্বের সংজ্ঞাটা কি ছিল, একক বিভব পার্থক্য সৃষ্টি করতে গেলে যতটুকু চার্জ লাগে। তাহলে দেখো তো ঐকিক নিয়ম এখানে আমরা লিখতে পারি কিনা, ভি বিভব পার্থক্যের জন্য চার্জ লাগছে বা চার্জ সঞ্চয় করা লাগছে, সঞ্চিত চার্জ কিন্তু এটা। তাহলে এটা হচ্ছে কিউ পরিমাণ। তাহলে অতএব একক বিভব পার্থক্যের জন্য চার্জ লাগবে কিউ ডিভাইডেড বাই ভি পরিমাণ। এটাই হচ্ছে সংজ্ঞা মতে, দেখো একক বিভব পার্থক্যে কতটুকু চার্জ জমা করতে হচ্ছে, এটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি, ক্যাপাসিটেন্স সেখান থেকে আসছে সি। তাহলে সংজ্ঞা মতে সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে ভি। এটাই হচ্ছে আমাদের ধারকত্বের সূত্র। এখানে সি হচ্ছে ধারকত্ব, কিউ হচ্ছে চার্জ, আর ভি হচ্ছে বিভব পার্থক্য। এখন ধারকত্বকে বা ধারককে আমরা কি দ্বারা প্রকাশ করি, দেখো আমরা রোধকে কি দ্বারা প্রকাশ করি, এই যে এটা হচ্ছে রোধ, এভাবে আমরা রোধকে প্রকাশ করি। এখন কথা হচ্ছে কি, যদি কোনো একটা সার্কিটে আমরা ধারক আঁকতে চাই, তো ধারককে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, ধারককে প্রকাশ করা হয় হচ্ছে এরকম দুইটা সমান দাগ দিয়ে, এই একটা আর এই একটা, এই যে দুইটা সমান্তরাল দাগ দিয়ে এটাকে প্রকাশ করা হয়, ধারককে প্রকাশ করা হয়। আবার কেউ চাইলে এভাবেও প্রকাশ করতে পারে, অনেক সময় আমরা এভাবেও প্রকাশ করতে পারি যে একটা হচ্ছে সমান মানে সোজা দাগ চিহ্ন এবং আর একটা হচ্ছে একটু এরকম বাঁকা করে, এভাবে দিয়েও কিন্তু আমরা ধারককে প্রকাশ করতে পারি। আর এর উপরে আমরা লিখে দিব হচ্ছে সি দিলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। তো এইটা হচ্ছে ধারকের সংজ্ঞা ছিল, ধারকত্বের সংজ্ঞা ছিল, এবং ধারককে আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটা ছিল। ধারকত্বের একক কি, সি এর একক কি, সি এর একক হচ্ছে, দেখো এখান থেকে সংজ্ঞা থেকে একক আসতে পারি আমরা। কিউ এর একক হচ্ছে কুলম, চার্জের একক কুলম। নিচে হচ্ছে ভি বিভবের একক হচ্ছে ভোল্ট। তাহলে কুলম পার ভোল্ট, এটা হচ্ছে ধারকত্বের একক। তো এই জিনিসটাকে একবারে বলা হয় হচ্ছে ফ্যারাডে, আমরা এফ দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছো? ধারকত্বের যে এককটা, এই এককটা হচ্ছে এটাকে আমরা একবারে ফ্যারাডে বলতে পারি, যে 1 ফ্যারাডে ইকুয়াল টু 1 কুলম পার ভোল্ট। এখন কোন একটা পরিবাহীর ধারকত্ব, মনে করো যে এই হচ্ছে একটা ধারক,
এর মান হচ্ছে 2 ফ্যারাডে, আর এই হচ্ছে একটা ধারক, এর মান হচ্ছে 5 ফ্যারাডে। এটা বলতে তুমি কি বুঝো? দেখো এটার মান হচ্ছে 2 ফ্যারাডে, সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। এটা দ্বারা আমরা বুঝি এই ধারকের মান 2 ফ্যারাডে, এটা বলতে আমরা বুঝি এই ধারকটা একক বিভব পার্থক্যে 2 কুলম্ব চার্জ জমা করে, আর এই যে ধারকটা সে একক বিভব পার্থক্যে 5 কুলম্ব চার্জ জমা করে। কার মানটা বেশি? এর মানটা বেশি, তাহলে এর ধারকত্বটা বেশি, মানে এর চার্জ সঞ্চয় করে রাখার ক্ষমতাটা বেশি এবং এর চার্জও সঞ্চয় করে রাখে বেশি। দেখো একক বিভব পার্থক্যে এ মাত্র 2 কুলম্ব আর একক বিভব পার্থক্যে এ 5 কুলম্ব চার্জ জমা করে রাখে। তাহলে কে বেশি চার্জ জমা করে রাখতেছে? এ বেশি চার্জ জমা করে রাখতেছে, এই কারণে দেখো এর ধারকত্বের মানটাও হয়েছে বেশি। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা ধারকত্ব জিনিসটা এবং ধারক জিনিসটা বুঝতে পারছি অ্যাটলিস্ট। এখন কথা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা যে সি এর সূত্রটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। আমরা জানলাম যে ধারক হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখার কৌশল। ধারক কি করে? চার্জ সঞ্চয় করে রাখে, মানে শক্তি সঞ্চয় করে রাখে কি ফর্মে? চার্জ সঞ্চয় করে রাখার ফর্মে। তো এখন কথা হচ্ছে যে ধারক বেশি চার্জ জমা করে রাখতে পারবে তার ধারকত্বের মানটা বেশি হবে। এটা কিন্তু সূত্র এই কথা বলে। দেখো সি এর সাথে কিউ এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। যে ধারক বা যে পরিবাহী বেশি চার্জ জমা করে রাখবে তার ধারকত্বের মানটা বেশি হবে। এখন কথা হচ্ছে তাহলে সি শুধুমাত্র কিউ এর সমানুপাতিক হওয়াই তো উচিত ছিল, মানে সি ডিপেন্ড করা উচিত ছিল শুধুমাত্র কিউ এর উপর। কিন্তু দেখো তো সি এর সূত্রে একটা ভিও আছে, পরিবাহীর বিভব পার্থক্য বা বিভবটাও আছে। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রে ভি কেন আসলো? এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমি বুঝতে পারতেছি যে চার্জ জমা করে রাখলে ধারকত্ব বাড়বে, তাহলে তো কিউ এর সাথে সি এর সম্পর্ক হওয়া উচিত, ভি এর সাথে কেন এই সম্পর্কটা হইল? এই জিনিসটা এখন আমরা একটু বুঝতে চাই। তো দেখো এই পাশে আমরা একটু আসি। দেখো মনে করো এইটা হচ্ছে একটা পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী। এই পরিবাহীতে মনে করো যে কিছুটা চার্জ দেওয়া আছে, আগে থেকে চার্জ দেওয়া আছে। এখন আমি এর মনে করো যে ধারকত্বটা আরো বাড়াইতে চাই, তাহলে আরো বাড়াইতে গেলে কি করতে হবে? আমার আরো চার্জ আনতে হবে। কোত্থেকে আমি এই চার্জটাকে আনবো? ক্ষেত্রের বাইরে থেকে। এই যে চার্জটা, এই পরিবাহী চার্জটা এর ক্ষেত্রের বাইরে থেকে। আচ্ছা এর ক্ষেত্রের বাইরে মানে কোথায়? অসীমে। তাহলে এই হচ্ছে অসীম দূরত্ব, এই যে ক্ষেত্রের বাইরের দূরত্ব। তো এখানে মনে করো একটা চার্জ ভান্ডার আছে, এই চার্জ ভান্ডার থেকে চার্জ নিয়ে আসা যায়। তো এই চার্জ ভান্ডার থেকে আমি চার্জ নিয়ে আসবো, তাহলে অসীম থেকে চার্জ নিয়ে আসবো। মনে করো যে ছোট হাতের কিউ পরিমাণ চার্জ এখানে এনে রাখলাম, তাহলে যখন এখান থেকে চার্জ এনে এই পরিবাহীর পৃষ্ঠে আমি রাখবো তখন এর চার্জের মানটা বাড়তেছে। তাহলে যদি চার্জের মানটা বাড়ে তাহলে ধারকত্ব অর্থাৎ সি এর মানটাও বাড়বে, কারণ সি মানেই হচ্ছে চার্জ জমা করে রাখা। তাহলে কিউ যদি অসীম থেকে নিয়ে এসে এর উপরে রাখি, মানে কিউ এর মান যদি বাড়াই তাহলে ধারকত্বের মানও বাড়বে। এখন একটু খেয়াল করে দেখো তো, এই চার্জটাকে আনতে গেলে কি তোমার কাজ হবে না? এই চার্জকে কি তুমি এমনি এমনি নিয়ে আসতে পারবা না? চার্জ আনতে গেলে তোমার অবশ্যই একটা এক্সটার্নাল কাজ করতে হবে। কে করবে? আমি করব, এজেন্ট করতে হবে। তো এজেন্ট এই যে কাজটা করবে, এই কাজটাই দেখো তো বিভব পার্থক্য বা বিভব না? মনে করো এই যে পরিবাহীটা, এই পরিবাহীর এই পৃষ্ঠের এই বিন্দুর বিভব, মানে পৃষ্ঠের আশেপাশের কোনো বিন্দু না, পৃষ্ঠের এই বিন্দুর বিভব হচ্ছে ভি। আর অসীমের বিভব কত হয়? ভি ইনফিনিটি কত হয়? অসীমের কোনো বিন্দুর বিভব হয় 0। তাহলে অসীম থেকে একক ধনাত্মক চার্জ আনতে, পরিবাহীর পৃষ্ঠে এনে রাখতে যে পরিমাণ কাজ হয় সেটাই হয় হচ্ছে পরিবাহীর ওই বিন্দুর বিভব বা বিভব পার্থক্য। আমরা আসলে বিভব তো পরিমাপ করতে পারি না, আমরা কি পরিমাপ করি? বিভব পার্থক্য পরিমাপ করি। এখন অসীম থেকে যেহেতু আনতেছি, তো অসীমের বিন্দুর বিভব হয়ে যাচ্ছে কত? 0। তাহলে দেখো অসীম থেকে একক ধনাত্মক চার্জ এনে এই বিন্দুতে আনতে, এই পৃষ্ঠের এই বিন্দুতে রাখতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আমি এভাবে লিখতে পারি ভি মাইনাস ভি ইনফিনিটি, বিভব পার্থক্য। এটাই হচ্ছে একক ধনাত্মক চার্জ আনতে কৃত কাজ, পার ইউনিট চার্জ আনতে কৃত কাজ। তো কিউ পরিমাণ চার্জ আনতে মনে করো ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে, তাহলে একক ধনাত্মক চার্জ আনতে কতটুকু কাজ হবে? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। ভি ইনফিনিটি কত? 0। তাহলে দেখো এই বিন্দুর আমি বিভব পেয়ে যাচ্ছি যে বিভব ভি এটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। যদি এরকম হয় যে আমি কৃত কাজের মানটা বের করতে চাই, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? ভি ইন্টু কিউ। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম যদি হইতো খুবই ক্ষুদ্র একটু চার্জ, মানে ডিকিউ পরিমাণ চার্জ, এই ডিকিউ পরিমাণ চার্জ এনে পরিবাহীর পৃষ্ঠে রাখতে যতটুকু কাজ সেটা খুবই ক্ষুদ্র কাজ, মানে ক্ষুদ্র চার্জ আনতে ক্ষুদ্র কাজ, ডিকিউ পরিমাণ চার্জ আনতে ডিডব্লিউ পরিমাণ কৃত কাজ। তাহলে সুতরাং এখানে আমরা লিখতাম এটা হচ্ছে ডিকিউ, এটা হইতো ডিডব্লিউ। তাহলে তখন এটা হইতো যে ডিডব্লিউ আর এটা হইতো ডিকিউ। তাহলে যে কৃত কাজের সূত্রটা দেখো এটা না, যে কৃত কাজ ডিডব্লিউ এটা ইকুয়াল টু ভি, মানে ভি কি?
পৃষ্ঠের বিভব, পরিবাহীর ওই বিন্দুর বিভব গুণ হচ্ছে কি ওই বিন্দুতে আমি কতটুকু চার্জ এনে রাখতেছি। ক্লিয়ার? সূত্রটা তো বুঝতে পারতেছো। তাহলে চার্জ আনতে গেলে আমার কাজ হবে না, তাহলে সেই কাজটা কার উপর ডিপেন্ড করতেছে, কতটুকু চার্জ আনতেছি এবং ওই বিন্দুর বিভবের উপর ডিপেন্ড করতেছে। এইভাবেই কিন্তু আমরা কৃত কাজের মানটা বের করতে পারতেছি। সহজ কথায় কৃত কাজটা কি বিভবের উপর ডিপেন্ড করতেছে কি করতেছে না? হ্যাঁ, অবশ্যই ডিপেন্ড করতেছে। এই সূত্র দেখে এই কথাটা আমরা বলতে পারতেছি। তাহলে চার্জ এনে এবার বোঝো, এবার মেইন জিনিসটা, চার্জ এনে এই পৃষ্ঠের এই বিন্দুতে রাখলে কৃত কাজ হচ্ছে, আর আমি যদি চার্জ এনে জমা রাখি সি এর মানটা বাড়তেছে। তাহলে সি এর মানটা বাড়াইতে গেলে আমার কাজ করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এমনি এমনি কিন্তু ঘটনাটা ঘটতেছে না, আমার কিন্তু কাজ অবশ্যই করতে হচ্ছে। এখন দেখো এই চার্জ আনতে গেলে আমার যে কাজটা করতে হবে এই কাজটা আসলে আমি করতে চাই না। কারণ কি, এখান থেকে আমি মনে করি যে প্লাস চার্জ আনতেছি, এই পৃষ্ঠে অলরেডি প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জ আনতে গেলে এখানে কিন্তু একটা বিকর্ষণ বল কাজ করবে। এই বিকর্ষণ বলটাকে অতিক্রম করে আমার এই চার্জকে ধরে এর উপর আনতে হবে, মানে এই চার্জকে পাকড়াও করে ধরে এর পৃষ্ঠে নিয়ে আসতে হবে। এর জন্য আমার কাজ করতে হবে। এই কাজটা আমি করতে চাচ্ছি না, এত কষ্ট করে আমার এর মানে ধারকত্ব বাড়ানোর আসলে দরকার নেই। তাহলে যত বেশি কাজ করতে হবে তত বেশি কিন্তু বিভব, দেখো বিভবের মান যদি বেশি হয় তত বেশি কাজ করতে হয়। তাহলে তত বেশি কাজ করতে হয়, তাহলে আমি কম চার্জ জানবো। এত কাজ করে আমি বেশি চার্জ নিতে পারবো না, কারণ কাজ যেহেতু বেশি করতে আসছে তাহলে চার্জ আমার কম আনতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? কাজ যেহেতু বেশি করতে হচ্ছে তাহলে চার্জ আনতে হবে কম, মানে এই চার্জকে পৃষ্ঠের এই বিন্দুতে এনে রাখবো। তো চার্জ বলতেছে আমাকে ওই বিন্দুতে নাও, তাহলে কাজ করো। তাই আমি ভাবছি ভাই কাজ করতে চাচ্ছি না, ঠিক আছে, তাহলে কাজ যেহেতু করতে চাচ্ছি না তাহলে অবশ্যই চার্জকে এখান থেকে এইখানে আনতে পারবো হচ্ছে কম। আর চার্জ যখন আমি কম আনতেছি তখন সি এর মানটা আবার কমে যাচ্ছে। তাহলে দেখো আবার বলি, বিভবের উপর কাজ ডিপেন্ড করতেছে, বিভব যদি বাড়ে তাহলে কাজ বাড়তেছে, আর কাজ যদি বাড়ে আমি কম চার্জ আনতেছি। বুঝতে পারছো কথাটা? কাজ, কৃত কাজ ভি এর উপর ডিপেন্ড করতেছে, ভি যদি বাড়ে কাজ বাড়তেছে, আর আমি কাজ করতে চাচ্ছি না, কাজ যেহেতু বাড়তেছে আমি কম পরিমাণ চার্জ আনবো, আর কম পরিমাণ চার্জ আনলে সি এর মানটা কমে যাচ্ছে। তাহলে বলো তো সি এর সাথে ভি এর সম্পর্কটা কেমন? ভি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কিউ এর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু ভি এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। মনে করো দুইটা ধারক আছে, এই হচ্ছে একটা ধারক, এই হচ্ছে একটা ধারক, দুইটা পরিবাহী। এর পৃষ্ঠের এই বিন্দুর বিভব হচ্ছে 5 ভোল্ট, এর পৃষ্ঠের এই বিন্দুর বিভব হচ্ছে 10 ভোল্ট। বলো তো চার্জ এনে কোথায় রাখা সহজ? চার্জ এনে কোথায় রাখা সহজ? এর 5 ভোল্ট, বিভব কম, তাহলে বিভব কম, চার্জ আনতে কাজও হবে কম, এক্সটার্নাল এজেন্ট আমার কষ্ট কম হবে। তাহলে কষ্ট যেহেতু কম হবে আমি বেশি পরিমাণ চার্জ এখানে নিয়ে আসবো। বুঝতে পারছো? কষ্ট কম, বেশি পরিমাণ চার্জ নিয়ে আসলাম। এর বিভব বেশি, তাহলে কাজের মান হবে বেশি, কষ্ট আমার অনেক বেশি হবে, তাহলে এই কারণে আমি বেশি চার্জ আনবো না, আমি কম চার্জ নিয়ে আসবো। ঠিক আছে, এখানে কম চার্জ আনলাম, এখানে বেশি চার্জ আনছি, এখানে কম চার্জ আনছি। বলো তো কার ধারকত্বটা বাড়বে? এর ধারকত্বটা বাড়বে আর এর ধারকত্বটা কমবে। বুঝতে পারছো? তাহলে বিভবের সাথে দেখো তো সি এর সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে কিউ এর সম্পর্ক সমানুপাতিক হচ্ছে আর ভি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক হচ্ছে। এই কারণে সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। এই জিনিসটা জাস্ট আমরা এখন একটু ফিল করে বুঝলাম যে সূত্রে কিউ আসলো এটা আমরা বুঝি, কিন্তু ভি কেন আসলো এই জিনিসটা একটু এখন আমরা বোঝার চেষ্টা করলাম। তো এই জিনিসটা তোমরা আরেকটু নিজেরা একটু ভাবো, ফিল করো, ব্যাপারটা ফিল করো। মানে এগুলা যদি নাও বোঝো কোনো গুণা হবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সূত্রটা কিভাবে আসলো, কেন ভি হচ্ছে, কেন কিউ হচ্ছে, এই জিনিসটা বুঝলে তুমি আসলে মানে ফিল নিয়ে পড়তে পারবে আর কি। এবার আসো ধারকটা আমাদের কোন কাজে লাগে। আমরা জানলাম যে ধারক হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখে, চার্জের মাধ্যমে শক্তি সঞ্চয় করে রাখে। প্রশ্ন হচ্ছে ধারকটা কোন কাজে লাগে? এটা দিয়ে আসলে আমরা সার্কিটে কি কাজ করি? ইলেকট্রিক্যাল সার্কিটে ধারকের কাজটা কি? ধারকের কাজ হচ্ছে, দেখো কিছু কিছু এলিমেন্ট আছে, ইলেকট্রিক্যাল এলিমেন্ট আছে যেগুলো স্টার্ট হইতে গেলে প্রথমে অনেক বেশি তড়িৎ শক্তি লাগে বা অনেক বেশি তড়িৎ প্রবাহ লাগে। তো সেই সকল ক্ষেত্রে ধারক আমাদের কাজ করে, মানে ধারকের কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা। তাহলে যে সকল ইলেকট্রিক্যাল এলিমেন্ট শুরুতেই অনেক বেশি তড়িৎ প্রবাহ লাগে, ধরো এটা কত, যে 25 অ্যাম্পিয়ার থেকে 30 অ্যাম্পিয়ার এরকম একটা মান, এটাই অনেক বেশি আর কি। নর্মালি যে কারেন্টগুলো আমাদের লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেগুলো খুবই কম, এর চেয়ে খুবই কম। হাইয়েস্ট এটা হইতে পারে 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারই হইতে পারে। তো যখন এরকম কোনো একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট স্টার্ট হইতে গেলে অনেক বেশি তড়িৎ প্রবাহ লাগে, সেটা কিন্তু সার্কিট সাপ্লাই দিতে পারে না। এই কারণে আমার করতে হয় কি, আগে থেকে এমন কোনো একটা সিস্টেম করে রাখতে হয় যে সিস্টেমের সাহায্যে আমি অনেক বেশি মাত্রার একটা তড়িৎ প্রবাহ পাইতে পারি। তো এই কাজটাই করে হচ্ছে ধারক, সে শক্তি সঞ্চয় করে রাখে। ওই যে ইনিশিয়াল যে
তড়িৎ প্রবাহটা অনেক বেশি মাত্রার যে তড়িৎ প্রবাহটা দরকার হয় সে তখন ওইটাকে সাপ্লাই দিতে পারে, এই কারণে আগে থেকে সে জমা করে রাখে। তো এই কারণে এই ধারকটাকে আমরা সার্কিটে বিভিন্ন জায়গায় ব্যবহার করি। যেমন দেখো ইলেকট্রিক্যাল যে মোটরগুলো আছে বা আমরা যে ফ্যান চালাই, এই ফ্যানের তুমি একটু উপরে দেখবা, ফ্যানের উপরে দেখবা এরকম একটা ব্যাটারির মতো, তোমার মনে হবে ব্যাটারি, এরকম একটা জিনিস আছে ফ্যানের উপরে দেখবা, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ধারক। ঠিক আছে, এটাই হচ্ছে একটা ক্যাপাসিটর। তো ফ্যানের ক্ষেত্রে দেখো কোনো একটা স্থির ফ্যান এটা ঘুরতে শুরু করবে বা একটা মোটর এটা ঘুরতে শুরু করবে, তো ইনিশিয়ালি যে টর্কটা দেয় এই টর্কটা দেওয়ার জন্য আসলে এই ক্যাপাসিটরটা লাগে। মানে সাইকেলের প্যাডেলের কথা চিন্তা করো, তুমি তো সাইকেল চালাইছো তাই না? তো সাইকেলে দেখবা প্রথম প্যাডেলটা করতে গেলে অনেক বেশি একটা শক্তি দেওয়া লাগে, বাট এরপর যখন সাইকেলটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলা শুরু করে, ঘুরতে শুরু করে সাইকেলের চাকাটা, তখন কিন্তু গতিশীল রাখার জন্য আর তেমন বেশি বল দেওয়া লাগে না যেটা তুমি প্রথমে দিছিলা, যে মানের বল তুমি প্রথমে দিছিলে একেবারে সাইকেল চালানোর শুরুতে, সেটা কিন্তু আর তখন দেওয়া লাগে না। এটা হচ্ছে যে স্থিতি ঘর্ষণ অতিক্রম করতে গেলে অনেক বেশি একটা বল লাগে। তো এই যে ফ্যান বলো বা মোটর বলো, এই সকল ক্ষেত্রে কিন্তু দেখো স্থির অবস্থায় আছে, তাহলে ঘোরা শুরু করবে, তাহলে যখন এই যে ঘোরা শুরু করবে ইনিশিয়াল টর্ক দিতে হয়, তখন কিন্তু অনেক মাত্রার একটা তড়িৎ প্রবাহ দরকার হয়, সেই অনেক মাত্রা তড়িৎ প্রবাহটা সাপ্লাই দেয় হচ্ছে ক্যাপাসিটর। তো সেই সকল ক্ষেত্রে আমরা ক্যাপাসিটর ব্যবহার করি। অনেকের কাছে মনে হতে পারে ক্যাপাসিটর আর ব্যাটারির মধ্যে পার্থক্য কি? ব্যাটারিও তো সেম কাজটা করে না। ক্যাপাসিটর এবং ব্যাটারির মধ্যে একটু পার্থক্য আছে, এটা আমরা ধীরে ধীরে পড়বো। ক্যাপাসিটর আর ব্যাটারি চলতরিত অধ্যায়ে যখন ব্যাটারি পড়বো তখন আমরা এই জিনিসটা দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। তো আপাতত আমরা ক্যাপাসিটরের উপরে নজরটা দিই, যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা। তো যে সকল ইলেকট্রিক্যাল এলিমেন্টে শুরুতে মানে চলা শুরু স্টার্ট হওয়ার শুরুতে অনেক বেশি মাত্রার একটা তড়িৎ প্রবাহ লাগে, সেই সকল ক্ষেত্রে ক্যাপাসিটর তার যে এনার্জিটা স্টোর করে রাখছে সেই জিনিসটাকে সে সাপ্লাই দেয়। এটা নর্মালি ঘটে হচ্ছে স্ট্যাটিক যে ফ্রিকশনটা সেটা অতিক্রম করার জন্য। তো ধারককে তোমাদের বইতে দুইটা ভাগে ভাগ করে ধারকের ক্যালকুলেশনগুলো করছে। মানে ধারক আসলে অনেক ধরনের হতে পারে, গোলাকার ধারক হতে পারে, সমান্তরাল পাত ধারক হতে পারে, সিলিন্ডার আকৃতির ধারক হতে পারে, মানে চোঙাকৃতির ধারক, এগুলো হতে পারে। তো এরকম ধারক আসলে বিভিন্ন ধরনের হয়। তো আমাদের বইতে দুই ধরনের ধারক আলোচনা করা আছে, একটা হচ্ছে গোলাকার পরিবাহীর ধারক আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তো এখন আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায় এই জিনিসটা আমরা দেখবো। তাহলে আমরা একটু হেডিংটা লিখে নিই, গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয়। তো আমি তোমাদের বলছিলাম গোলাকার পরিবাহী বলতে আমরা যেন কি বুঝবো? গোলাকার পরিবাহী পাতলা পুরুত্বের ফাঁপা পরিবাহী গোলক, এই জিনিসটা আমরা বুঝবো। তো এরকম মনে করো যে এই হচ্ছে একটা গোলাকার পরিবাহী আছে। এখন এই গোলাকার পরিবাহীর জন্য আমরা ধারকটা বের করব, ধারকত্বের মানটা বের করব। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি সি ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে আমাদের সূত্র, ধারকত্ব নির্ণয়ের সূত্র। এখন আমি মনে করো এই গোলকের পৃষ্ঠে কিউ পরিমাণ চার্জ দিলাম, তাহলে যেহেতু পরিবাহী গোলক এই কিউ পরিমাণ চার্জ পুরো এই গোলকটা জুড়ে সুষমভাবে বণ্টিত হয়ে যাবে। তাহলে মোট যে চার্জ, এই মোট চার্জের পরিমাণ হচ্ছে বড় হাতের কিউ। এখন আমি এর জন্য ধারকত্ব সি বের করতে চাই, তাহলে এই সূত্রে যাই। তাহলে সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে ভি। ভি কোথাকার ভি? এই গোলকের পৃষ্ঠের বিভব। তাহলে গোলকের দেখো এটা হচ্ছে কেন্দ্র, আর এই যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই আর দূরত্বটা, পৃষ্ঠের দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুর যদি আমি বলি এই বিন্দুর বিভব কত, ভি কত, তাহলে ভি হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর। এখন দেখো অনেকে বলতে পারো এটা তো বিন্দু চার্জের জন্য বিভবের সূত্র। এখন কথা হচ্ছে কি, দেখো আমি তোমাদের গোলাকার পরিবাহীর যখন বিভব আর প্রাবল্য নির্ণয় করাই তখন কিন্তু করাইছিলাম যে এটাকে আমরা ধরে নিতে পারি যে কেন্দ্রে আসলে একটা বিন্দু চার্জ আছে। কিভাবে এটা ধরে নিতে পারি? দেখো এই যে পরিবাহী গোলকটা, এই পরিবাহী গোলকটা থেকে পৃষ্ঠ থেকে এইভাবে লম্বভাবে তড়িৎ বল রেখাগুলো বের হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জ, তাহলে ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে লম্বভাবে তড়িৎ বল রেখাগুলো বের হয়। এবার এই তড়িৎ বল রেখাগুলোকে যদি আমি পেছন দিকে বর্ধিত করি তাহলে সেইগুলো কোত্থেকে আসতেছে বলে মনে হবে? কেন্দ্র থেকে আসতেছে বলে মনে হবে। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি আসলে চার্জটা এরকম কেন্দ্রে কিউ মানের, মানে গোলকের পৃষ্ঠে যতটুকু চার্জ আছে সেই মানের একটা বিন্দু চার্জ গোলকের কেন্দ্রে আছে। এভাবে ধরে নিয়ে আমরা আর দূরত্ব অর্থাৎ পৃষ্ঠের এই বিন্দুতে বিভবটা এটা বের করতে পারি। এই জিনিসটা কিন্তু আমি তোমাদের দেখাইছিলাম আগে। তাহলে এবার একটু খেয়াল করো, এইটা হচ্ছে বিভব, এই গোলকের পৃষ্ঠের বিভব। বিভবের মানটা এখানে বসাই দিব, বসাই দিলে ধারকত্ব সি এর মানটা আমি পেয়ে যাবো। তাহলে এটা বসাই দিই 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। কিউ কিউ কাটাকাটি, নিচে আছে 4 পাই এপসাইলন নট আর, লাভ দিয়ে উপরে চলে যাবে 4 পাই এপসাইলন নট আর। তাহলে গোলাকার পরিবাহীর ধারকত্ব সি এর সূত্র হচ্ছে সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। এইটা হচ্ছে
গোলাকার পরিবাহী ধারকত্বের রাশিমালা। খুবই সহজ একটা থিওরি, যে 2 লাইনের ক্যালকুলেশন জাস্ট। এখন এখান থেকে বলো তো, একটা গোলাকার পরিবাহী ধারকত্ব এটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? কি কি জিনিসের উপর একটা গোলাকার পরিবাহী ধারকত্ব ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে মাধ্যমের উপর। 1 নাম্বার কিসের উপর ডিপেন্ড করে? মাধ্যমের উপর নির্ভর করে। মাধ্যমের উপর। কেমনে বুঝলাম মাধ্যমের উপর? এই যে এপসাইলন নট, দেখো সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট, এপসাইলন নট আছে। এই এপসাইলন নট হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন নট, আর যদি শূন্য মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয় তাহলে এখানে আমরা কি বসাবো? এপসাইলন নট কে, মানে এখানে এই যে এপসাইলন নটের জায়গায় বসাবো এপসাইলন নট কে। কে কি? যে মাধ্যমে গোলকটা আছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক ধ্রুবক, এটা হচ্ছে কে। তাহলে মাধ্যমের উপর ডিপেন্ড করে, এটা আমরা বুঝতে পারলাম। 2 নম্বরটা হচ্ছে এই গোলকের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। গোলকের ব্যাসার্ধ দেখো আর এর উপর ডিপেন্ড করে। এই দুইটা জিনিসের উপর একটা গোলাকার পরিবাহী ধারকত্ব ডিপেন্ড করে। এবার আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতেছি, খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে উত্তর দিবা। এই একটা গোলক আছে, এই গোলকটাতে চার্জ আছে, এই গোলকের ব্যাসার্ধ মনে করো এটা হচ্ছে 1 মিটার। এই গোলকটাতে চার্জ আছে হচ্ছে 50 কুলম্ব। এই গোলকের পৃষ্ঠে চার্জ আছে 50 কুলম্ব। এই একটা গোলক আছে, এই গোলকের ব্যাসার্ধ 1 মিটার। এই গোলকের পৃষ্ঠে চার্জ আছে হচ্ছে 100 কুলম্ব, বেশি চার্জ আছে, আগেরটা হচ্ছে ডাবল চার্জ আছে, 100 কুলম্ব চার্জ আছে। বলো তো কোন গোলকের ধারকত্বটা বেশি হবে? লতিফ বলো কোন গোলকের ধারকত্ব বেশি হবে? ধারকত্ব হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখার কৌশল। যে যত বেশি চার্জ সঞ্চয় করে রাখবে তার ধারকত্ব তত বেশি হবে। কে বেশি চার্জ সঞ্চয় করে রাখতেছে? 100 কুলম্ব। এইটাতে চার্জের পরিমাণ বেশি আছে, তাহলে এর ধারকত্বটা বেশি হবে। বোঝা গেছে কথাটা? কিন্তু ব্যাপারটা তা না, এর ধারকত্বটা বেশি আর এর ধারকত্বটা কম হবে না, দুইটারই ধারকত্ব সমান হবে। হ্যাঁ, কেন এটা হচ্ছে? দেখো এই সূত্রটা দেখো, সূত্রে দেখো এই যে কিউ কিউ কাটাকাটি হয়ে গেছিল। তাহলে যদি এমন হইতো যে প্রথমটার জন্য 50 কুলম্ব 50 কুলম্ব, তাহলে 50 50 কাটাকাটি। তারপরটার জন্য যদি হইতো তাহলে 100 কুলম্ব 100 কুলম্ব, 100 100 কাটাকাটি। তাহলে শুধুমাত্র গোলাকার পরিবাহী ধারকত্ব সি এটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাসার্ধের উপর, চার্জের মানের উপর ডিপেন্ড করে না। এই সূত্রে কোনো কিউ আছে? নেই, চার্জের মানের উপর ডিপেন্ড করে না। তাহলে কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র ব্যাসার্ধ এবং মাধ্যমের উপর ডিপেন্ড করে। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কোনটার ধারকত্ব বেশি হবে, উত্তর হচ্ছে দুইটার ধারকত্ব সমান হবে। দেখো দুইটার ব্যাসার্ধ সমান, এই যে এর আর এর মানও যা, এর আর এর মানও তাই। তাহলে দুই ক্ষেত্রে এই যে দুইটা গোলকের জন্য, দুইটি পরিবাহীর জন্যই ধারকত্বের মান সমান থাকবে। ধারকত্বের মান সমান থাকবে, এইটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই জিনিসগুলো একটু সতর্ক থাকতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তো আমরা এখন হচ্ছে কয়েকটা ম্যাথ করব, এই সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ করব। চলো তাহলে প্রথম ম্যাথটা আমাদের বলতেছে একটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিবাহী গোলকের পৃষ্ঠে 15 মাইক্রোকুলম্ব চার্জ দিয়ে একে 80 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমে রাখা হলো। পরিবাহী গোলকটির ধারকত্ব কত এটা নির্ণয় করো, এটা আমাদের বের করতে হবে। তাহলে কি বলা আছে দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের পরিবাহী গোলাকার একটা পরিবাহী। এই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধের মান আমাদের দিয়ে দিছে। ব্যাসার্ধের মান আর, এটা হচ্ছে 5 সেন্টিমিটার মানে 5 গুণ 10⁻² মিটার। ব্যাসার্ধের মান আমি পেয়ে গেছি। এবার এর পৃষ্ঠে কতটুকু চার্জ দেওয়া হয়েছে? পৃষ্ঠে দেওয়া চার্জের মান কিউ প্লাস 15 মাইক্রোকুলম্ব, এটা দেওয়া হয়েছে। আমাদের বলতেছে এর ধারকত্বটা বের করতে। তাহলে এই ধারকত্বটা, গোলাকার পরিবাহীর ধারকত্বের সূত্র একটু আগে আমরা শিখলাম, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। এটা এখন দেখো এই সূত্রটা আমি লিখতে পারতাম, মানে এখানে এপসাইলন নট লিখতে পারতাম যদি শূন্য মাধ্যমে থাকতো। আমার কি বলছে? শূন্য মাধ্যম না, আমাদের কি বলতেছে 80 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বলে দিছে। তো এটা হচ্ছে কে এর মান, কে ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে যদি এরকম অন্য কোনো মাধ্যমে থাকে, শূন্য মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে থাকে, তাহলে সূত্র আমরা কিন্তু আর এইটা লিখতে পারি না। আমাদের তখন লিখতে হবে সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে ইন্টু আর। এবার আমরা এই সূত্রের মানগুলো বসাবো। আমরা জানি 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে 9 গুণ 10⁹। তাহলে 4 পাই এপসাইলন নট এর মান হবে এর উল্টাটা,
তাহলে এটা হচ্ছে 1/9 গুণন 10⁹9। কে এর মান বসাতে হবে, কে এর মান কত 80, আর এর মান বসাতে হবে, আর এর মান কত 5 গুণন 10⁻²। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে তো কিছু একটা পাবো, কিছু একটা তুমি বক্সের মধ্যে বসাবা, অ্যান্সার হবে এত ফ্যারাডে। এই যে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। ক্লিয়ার হয়েছে? এখন আমি যদি তোমাকে বলতাম গোলাকার পরিবাহীর ধারকত্বের জন্য ধারকত্ব বনাম ব্যাসার্ধের গ্রাফ আঁকো একটা, মানে একটা গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফে আমরা ওয়াই অক্ষে নিব হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব সি এর মান, এবং এক্স অক্ষে নিব হচ্ছে গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ আর এর মান। তাহলে আমরা গ্রাফটা কিভাবে আঁকতাম, গ্রাফটা কেমন হইতো? গ্রাফটা হয়তো দেখো ওই যে আর এর সাথে সি এর সম্পর্কটা কেমন, সমানুপাতিক, মানে সূত্রটা দেখো সি ইকুয়াল টু 4πε0 আর। তাহলে 4πε0 এইটা হচ্ছে ধ্রুবক, তাহলে ব্যাপারটা দেখো তো এরকম না, y ইকুয়াল টু mx, তাহলে আর এর জায়গায় x মানে x অক্ষে, সি এর জায়গায় y, তো সি নিচ্ছে আমরা কোন অক্ষে, y অক্ষে, তাহলে মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো, এই যে মূল বিন্দুগামী এরকম একটা সরল রেখা হবে। তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ আর, এইদিকে ব্যাসার্ধ আর, আর এইদিকে হচ্ছে ধারকত্ব সি, যেখানে এই যে মূল বিন্দুগামী সরল রেখাটা এর ঢালের মান, ঢাল স্লোপ, এইটা হবে হচ্ছে 4πε0। বুঝতে পারছি ব্যাপারটা? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন আমরা এরকম একটা গোলাকার পরিবাহীর ধারকত্বের জন্য কতটুকু শক্তি জমা হচ্ছে এই জিনিসটা আমরা বের করতে চাই। মানে ধারক তো শক্তি জমা করে রাখে, তাই না? তো অনেকে এটা মনে হইতে পারে যে ধারক সি এর একক হওয়া উচিত জুল, তাই না? যেহেতু ধারক কি শক্তি সঞ্চয় করে রাখে, তাহলে শক্তি সঞ্চয় করে শক্তির একক কি জুল, তাহলে ধারকের একক কি হইতে পারতো, জুল হইতে পারতো। তো এইটা হবে না, ঠিক আছে? অনেকের কাছে তাহলে এইটা মনে হইতে পারে যে ধারক যেহেতু চার্জ জমা করে রাখতেছে, তাহলে ধারকত্বের একক মনে হয় হবে হচ্ছে চার্জের একক, অর্থাৎ কুলম্ব, এটা হবে না, এটাও হবে না। ধারক আসলে একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জের পরিমাণ, তাহলে একক বিভব পার্থক্যে মানে সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই বি, একক বিভব পার্থক্যে সঞ্চিত চার্জ। তো ধারকের এককটা কি হয়েছে, ধারকের এককটা হচ্ছে কুলম্ব পার ভোল্ট, অর্থাৎ ফ্যারাডে, ঠিক আছে? তো এখন আমরা চাচ্ছি যে একটা গোলাকার পরিবাহীর ধারক সে কতটুকু শক্তি সঞ্চয় করে রাখে, শক্তির মানটা এবার আমরা বের করতে চাচ্ছি। তো দেখি আমরা শক্তির মানটা এবার আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমরা একটু হেডিংটা লিখে ফেলি, গোলাকার পরিবাহী ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা, সঞ্চিত শক্তির রাশিমালা, ঠিক আছে? দেখো এই অধ্যায়টা হচ্ছে অনেক বড় একটা অধ্যায়। সেকেন্ড পার্টের সবচেয়ে বড় দুইটা অধ্যায়, একটা হচ্ছে চলতড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। এই দুইটা অধ্যায় পড়া মানে বইয়ের মনে করো যে 40% থেকে 30% কাভার। তো এই কারণে এই দুইটা অধ্যায় অনেক বেশি সময় লাগতেছে, অনেক বেশি লেকচার আসতেছে। এবং আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখবা, আমি কিন্তু বইয়ের সব টপিক তো পড়াচ্ছি, তাছাড়াও আরও যে টপিকগুলো আনুষঙ্গিক যে টপিকগুলো আসে সেই টপিকগুলো কিন্তু আমি পড়াচ্ছি, আমি কিন্তু কোনো জিনিস স্কিপ করে যাইতেছি না। তো অনেকের কাছে মনে হতে পারে যে ভাই তো অনেক পড়াইতেছে, হ্যাঁ এত পড়ে আসলে লাভ কি? তো এত পড়াইতে তা আমারই কষ্ট হইতেছে না, কম পড়াইলে তো আমারই লাভ হইতো, কিন্তু লসটা হইতে হচ্ছে তোমার। তো এই কারণে আমি যা পড়াচ্ছি একটু চেষ্টা করবা পড়ার, আমি তো খুব সহজ করে বুঝাই দিচ্ছি, এরপর তো মনে হয় না এর চেয়ে আরো সহজ করে বোঝানো যায় কিছু, তো একটু তুমি চেষ্টা করবা পড়ার আর কি। তো দেখো গোলাকার পরিবাহীর ধারকের সঞ্চিত শক্তি রাশিমালা এটা আমরা বের করব। এইটা হচ্ছে একটা গোলাকার পরিবাহী, এই গোলাকার পরিবাহীতে আমি একটু 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 করে চার্জ এনে রাখবো, তাহলে চার্জ এনে রাখলে চার্জ জমা হবে, এই চার্জ জমা হয়ে এই যে পরিবাহীটা, এই পরিবাহীটা একটা শক্তি এনার্জি স্টোর করে রাখবে, সেই সঞ্চিত শক্তির মানটাই আমি বের করতে চাইতেছি। আচ্ছা আমি চার্জ আনবো কোত্থেকে? অসীম থেকে চার্জ আনবো, ক্ষেত্রের বাইরে থেকে চার্জ আনবো। তো এটা মনে করো যে ক্ষেত্রের বাইরে, এটা হচ্ছে অসীম, এই অসীমে এখানে একটা চার্জের ভান্ডার আছে, চার্জ ভান্ডার। এই চার্জ ভান্ডার থেকে আমি একটু 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 করে চার্জ এখানে আনবো। এই চার্জ ভান্ডারে মনে করো কিউ পরিমাণ চার্জ আছে, তো কিউ পরিমাণ চার্জ কোথায় আনবো? এই যে গোলকটা আর ব্যাসার্ধের এই যে গোলকটা, এই গোলকটার পৃষ্ঠে এই বিন্দুতে আনবো। তো ধরো পৃষ্ঠে এই বিন্দুতে আনতে গেলে এই যে এই বিন্দুর বিভব সেটা হচ্ছে ভি, আর অসীমে কোনো বিন্দুর বিভব ভি ইনফিনিটি এটা হচ্ছে 0। তাহলে চার্জ স্থানান্তরে, দেখো চার্জ আমি আনতেছি পৃষ্ঠে, তাহলে চার্জ স্থানান্তরে কৃত কাজ হবে না, আর এই কৃত কাজটাই হচ্ছে সঞ্চিত শক্তি। চার্জ স্থানান্তরে কৃত কাজ, এই কৃত কাজটাই এই গোলকের পৃষ্ঠে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে। তা আমি যদি কৃত কাজের মানটা বের করতে পারি, তাহলে তো আমি সঞ্চিত শক্তি বা বিভব শক্তির মানটাই বের করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি অসীম থেকে এই কিউ পরিমাণ চার্জ, চার্জ ভান্ডারে যতটুকু চার্জ আছে অর্থাৎ কিউ পরিমাণ চার্জ, এই চার্জটাকে এই বিন্দুতে আনবো,
আনতে কৃত কাজ। তো অসীম থেকে চার্জ স্থানান্তরে কৃত কাজ হচ্ছে এই বিন্দুর যেখানে আনতেছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য, অর্থাৎ ভি মাইনাস ভি ইনফিনিটি, এটা সমান সমান হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই হচ্ছে কিউ। মানে আমি এই কিউ পরিমাণ চার্জকে এখানে আনতে কৃত কাজ হচ্ছে ডাব্লু পরিমাণ, তাহলে একক পরিমাণ চার্জ আনতে কৃত কাজ হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই কিউ পরিমাণ। ভি ইনফিনিটি কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো তো ভি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই কিউ, তাহলে অতএব কৃত কাজ ডাব্লু এটা ইকুয়াল টু ভি ইন্টু হচ্ছে কিউ। এই যে কৃত কাজটা এক্সটার্নাল এজেন্ট দ্বারা মানে আমার দ্বারা কৃত কাজটা, এই কৃত কাজটাই সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে, এটাই আমি বের করতে চাচ্ছিলাম। তাহলে এটাই হচ্ছে সঞ্চিত শক্তি ইউ, ইউ ইকুয়াল টু ডাব্লু, এটা ইকুয়াল টু ভি ইন্টু বিভব ইন্টু কিউ। এই বিভবটা কোন বিন্দুর বিভব? এই যে গোলকের পৃষ্ঠের এই বিন্দুর বিভব। তাহলে এখন আমি মান বসাই, গোলকের পৃষ্ঠের ওই বিন্দুর বিভব কত? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর ইন্টু হচ্ছে কিউ। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার ডিভাইডেড বাই আর। এটাই হচ্ছে সঞ্চিত শক্তি। কি খুব সহজ না? বের করে ফেলছি না? এই যে বের করে ফেলছি ঠিক আছে, কিন্তু এই হিসাব হয়নি, এটা একেবারে গোজামিল হিসাব। এই হিসাবটা ঠিক নাই। কেন ঠিক নাই? আমি তো খুব সহজে এই কাজ করছি যে বিভবের সাথে কিউ গুণ দিছি, গুণ দিয়ে এই যে কৃত কাজটা বের করে ফেলছি। দেখো এইটা হইতো, এই কাজটা করা যাইতো যদি বিভবের মানটা একটা কনস্ট্যান্ট বিভব হইতো। যদি গোলাকার পরিবাহীর এই বিন্দুতে একটা কনস্ট্যান্ট বিভব থাকতো তাহলে আমরা এই কাজটা করতে পারতাম। তুমি একটু ফার্স্ট ইয়ারে চলে যাও তো, ফার্স্ট ইয়ারে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে চলে যাও। কৃত কাজটা দুই ভাবে হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুব বল দ্বারা কৃত কাজ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তো যদি ধ্রুব বল দ্বারা কৃত কাজ হয় তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা সরাসরি এভাবে লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, সরাসরি এভাবে লিখতে পারি। আর যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হয় তখন আমরা কি করি? কৃত কাজ এটা বের করতে গেলে আমরা এই বলের ফাংশনটাকে এই যে সরণের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, মানে এফ ডিএক্স ইন্টিগ্রেশন করে কৃত কাজটা আমরা বের করি। মানে আমরা আগে খুব ক্ষুদ্র সরণ ডিএক্স এর জন্য খুব ক্ষুদ্র কৃত কাজ ডিডাব্লিউ বের করি। এই ডিডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডিএক্স। তারপরে এই ডিডাব্লিউ কে অর্থাৎ এফ ডিএক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে টোটাল কাজটা পাই। তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কাজ হলে ইন্টিগ্রেশন করি, ধ্রুব বল দ্বারা কাজ হলে ডাইরেক্ট সূত্র ইউজ করি। তো এখানেও ঠিক তেমনি, যদি বিভবটা পরিবর্তনশীল হয় তাহলে আমার ইন্টিগ্রেশন করতে হবে, আর বিভবটা যদি ধ্রুব হয় তাহলে আমি ডাইরেক্ট এই সূত্র ইউজ করতে পারবো, বিভবের মান যদি ধ্রুব হয়। এবার তুমি একটু দেখো তো, এই যে গোলাকার পরিবাহীর এই যে পৃষ্ঠের এই বিন্দুতে বিভবটা কি কনস্ট্যান্ট? না, বিভবটা কনস্ট্যান্ট না। আমি এখান থেকে চার্জ আনতেছি, মনে করো এখানে আমি পৃষ্ঠে 2 কুলম্ব চার্জ আনলাম। 2 কুলম্ব চার্জ আনলে এই বিন্দুর বিভব ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। তো কিউ এর মান তখন কত হবে? 2 হবে। এরপরে মনে করো আমি আরেকটু চার্জ আনলাম, মনে করো আরো 1 কুলম্ব চার্জ আনলাম। তাহলে আরো 1 কুলম্ব চার্জ আনলে এখন পৃষ্ঠে কতটুকু চার্জ আছে? 3 কুলম্ব চার্জ আছে। এখন যদি আমি বলি বিভব কত, এখন কি বিভব আগের মান থাকবে? না, এই 2 এর পরিবর্তে এখানে কত আসবে? 3 আসবে। তাহলে দেখো তো বিভবটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? চার্জ আনতেছি বিভব চেঞ্জ হচ্ছে, চার্জ আনতেছি বিভব চেঞ্জ হচ্ছে। তাহলে কৃত কাজের মানটাও এইভাবে ধীরে 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 চেঞ্জ হচ্ছে। তাহলে এখন আমি যদি টোটাল কৃত কাজটা বের করতে চাই কি করতে পারি? খুব ক্ষুদ্র চার্জ মানে ডিকিউ চার্জ, এই ডিকিউ চার্জকে এখানে আনতে খুব ক্ষুদ্র কৃত কাজ ডিডাব্লিউ বের করব। তারপরে এই ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলেই আমি টোটাল কৃত কাজটা বা টোটাল সঞ্চিত শক্তিটা বের করতে পারবো। তাহলে আমি এই যে প্রসেসে করছিলাম এই প্রসেসটা আসলে ঠিক না, তাহলে এটা আমরা মুছে দিলাম। এখন আমরা ঠিক প্রসেসে করব। তাহলে ঠিক প্রসেসে করতে গেলে আসলে আমাদের খুব ক্ষুদ্র চার্জ স্থানান্তরে ক্ষুদ্র কৃত কাজ বের করে ওটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এই কাজটা আমরা এবার কিভাবে করতে পারি। তাহলে এই যে ডিকিউ পরিমাণ চার্জ, খুব ক্ষুদ্র কৃত কাজ, ডিকিউ পরিমাণ চার্জ স্থানান্তরে কৃত কাজ, চার্জ স্থানান্তরে মানে চার্জ জমা করে রাখতে, কৃত কাজ খুবই ক্ষুদ্র কৃত কাজ ডিডাব্লিউ। এই ডিডাব্লিউ হবে হচ্ছে ভি ডি কিউ, বুঝতে পারছো? ডিডাব্লিউ ইকুয়াল টু ভি ডি কিউ, মানে ওই যে ভি মাইনাস ভি ইনফিনিটি, এটা ইকুয়াল টু হচ্ছে ডিডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে ডি কিউ, মানে ডি কিউ পরিমাণ চার্জ আনতে ডিডাব্লিউ পরিমাণ কৃত কাজ। তাহলে ভি ইনফিনিটি যদি 0 হয়ে যায় তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু ডি কিউ হচ্ছে। তাহলে এটা হচ্ছে খুব ক্ষুদ্র চার্জ স্থানান্তরে কৃত কাজ। এখন আমি কি বের করতে চাচ্ছি? মোট কৃত কাজটা বের করতে চাচ্ছি। তাহলে দেখো টি ইকুয়াল টু 0 সময় একেবারে শুরুতে কোনো চার্জ ছিল না, তাহলে কিউ এর মান এই গোলকের পৃষ্ঠে কিউ এর মান ছিল 0। এবং দেখো যদি চার্জের মানটা 0 হয়, ভি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর,
কিউ এর মান যদি শূন্য হয় ভি এর মান কত হবে? শূন্য হবে। তাহলে টি জিরোতে কিউ জিরো, তখন কিন্তু ভিও হচ্ছে জিরো। এইভাবে আমি কি করতেছি, চার্জ জানতেছি, চার্জ জানলে বিভবটা বাড়তেছে, বিভবটা চেঞ্জ হচ্ছে, তখন কাজ হচ্ছে। এইভাবে দেখো আরেকটু চার্জ জানলাম, তাহলে তখন আবার দেখো চার্জের মানটা চেঞ্জ হয়ে গেল, বিভবটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে মনে করো আমি টি সময় ধরে এটাকে চার্জিত করলাম, বা টি সময় ধরে এখানে চার্জ আনলাম। তাহলে টি ইকুয়াল টু যখন টি হবে, তখন টোটাল চার্জ, মনে করো এই চার্জ ভান্ডারে যত চার্জ ছিল সব চার্জ চলে আসে। তাহলে সব চার্জ যদি এখানে চলে আসে, তাহলে কিউ ইকুয়াল টু হবে কিউ, এবং তখন এই যে ভি ইকুয়াল টু হবে ভি। ঠিক আছে, এভাবে আমরা লিখলাম। তাহলে এবার আমরা কৃতকাজ বের করি। তাহলে টোটাল কৃতকাজ হবে ডিডব্লিউ কে ইন্টিগ্রেশন, তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি ডি কিউ। লিমিট বসবে কার সাপেক্ষে? ইন্টিগ্রেশন ডি কিউ এর সাপেক্ষে। টি ইকুয়াল টু জিরোতে কিউ ছিল কত? জিরো। এই যে একেবারে শুরুতে কিউ ছিল জিরো। এইভাবে চার্জ নিতে 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 সমস্ত চার্জ আমি নিয়ে আসি। তাহলে মোট কতটুকু চার্জ আনছি? সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ। এখন দেখো এই যে ভি, সি ইকুয়াল টু আমরা জানি কিউ ডিভাইডেড বাই ভি, তাহলে ভি ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই সি। তাহলে ভি এর পরিবর্তে আমরা বসাইতে পারি কিউ ডিভাইডেড বাই সি ডি কিউ, জিরো থেকে ক্যাপিটাল কিউ। এবার দেখো 1/c, এটা ধ্রুবক, বাইরে চলে আসলো। সি তো ধ্রুবক, কোনো একটা ধারকের জন্য সি এর মানটা ধ্রুবক। কেন ধ্রুবক? অনেকে বলতে পারে কেন ধ্রুবক? আর এর উপর ডিপেন্ড করে শুধু, তাই না? তো গোলক তো আমি চেঞ্জ করতেছি না, তাহলে সি ইকুয়াল টু 4πε0 r। 4πε0 ধ্রুবক, ব্যাসার্ধের মান আমি চেঞ্জ করতেছি না, তার সি অর্থাৎ ধারকের মানটা এটাও ধ্রুবক থাকতেছে। তো সি ধ্রুবক বলে বাইরে চলে আসলো। তাহলে ভেতরে কি থাকলো? কিউ ডি কিউ, এটা থাকলো ভেতরে। এবার আসো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাই? এই পাশে লিখি ডাব্লিউ ইকুয়াল টু কৃতকাজ, এটা ইকুয়াল টু পাই 1/c, এটা বাইরে গেল। কিউ ডি কিউ কে ইন্টিগ্রেশন করলে হবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেখানে লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে একবার ক্যাপিটাল কিউ এর মান বসবে, আরেকবার বসবে 0। 0 বসাইলে তো 0 হয়ে গেল, একবার ক্যাপিটাল কিউ বসাই দিই। তাহলে এখান থেকে আমরা কৃতকাজের মান পাচ্ছি 1 ডিভাইডেড বাই সি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। সাজায় লিখি, সাজায় লিখলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2c। এটাই হচ্ছে টোটাল কৃতকাজ, আর এই টোটাল কৃতকাজটাই হচ্ছে সঞ্চিত শক্তি। তো সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, তাহলে এই যে ইউ ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। এটা হচ্ছে এই যে গোলাকার পরিবাহী ধারক, তার জন্য সঞ্চিত শক্তির রাশিমালা। তাহলে মোট কতটুকু চার্জ আছে এবং তার ধারকত্ব সি এর মান কত, এটা তুমি বসাই দিবা এই সূত্রে। তাহলে এই গোলাকার পরিবাহীতে মোট কতটুকু শক্তি সঞ্চয় হয়েছে সেটা তুমি বের করতে পারবা। তো এখান থেকে দেখো আমরা আরেকটু ভাঙতে পারি এই সূত্রটাকে। কিভাবে ভাঙতে পারি? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2c, সি এর মান হচ্ছে 4πε0 r, সি গোলাকার পরিবাহীর জন্য সি এর মান। তাহলে 4 গুণ হচ্ছে 2, তাহলে 8। তাহলে একবার আমরা এটা লিখতে পারি যে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 8πε0 r, এটা হচ্ছে ইউ এর মান। আমরা চাইলে সূত্রটাকে এভাবেও কিন্তু লিখতে পারি। এটাই হচ্ছে গোলাকার পরিবাহীর জন্য সঞ্চিত শক্তির রাশিমালা। তো এই যে আমরা বের করে ফেললাম। তো প্রথমে আমরা কিন্তু ভুল করছিলাম, পরে কিন্তু আমরা ঠিকঠাক করছি। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আমাদের কষ্ট করে, আমরা সূত্রটা মাথায় রাখবো আর কি। এবার দেখো খেয়াল করো, এই যে সূত্রটা শিখলাম, এই সূত্র রিলেটেড একটা ম্যাথ প্রবলেম আমরা একটু সলভ করবো। সলভ মানে একেবারে রেডিমেড ম্যাথ। তোমার মনে করো যে কিউ এর মান দেওয়া থাকবে আর ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, তুমি সঞ্চিত শক্তি বের করবা। তো এটা হোমওয়ার্ক হিসেবে দিই। মনে করো যে একটা গোলাকার পরিবাহী বলে দিচ্ছে যে তার পৃষ্ঠে চার্জের পরিমাণ কিউ, এটা বলে দিচ্ছে হচ্ছে 15 মাইক্রোকুলম, এটা আমাদের বলে দিল। এবং আর এর মান ব্যাসার্ধ, এটা বলে দিল মনে করো যে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই গোলকে সঞ্চিত শক্তি ইউ এর মানটা বের করো। তো তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা না? অবশ্যই পারবা। আর এবার দেখো আমরা গোলাকার পরিবাহী তো আজকে পড়লাম, গোলাকার পরিবাহী ধারকত্ব তো আজকে পড়লাম। তো এই যে গোলাকার পরিবাহী, এই গোলাকার পরিবাহীর একটা সমস্যা আছে। এই গোলাকার পরিবাহী ব্যবহার উপযোগী না, এটা আমরা আসলে ব্যবহার করতে পারি না। সচরাচর যে সকল সার্কিট আছে বা যে সকল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আমরা তৈরি করি, ধরো এই যে ফ্যানের উপরে একটা ক্যাপাসিটর দরকার হয়, বা বিভিন্ন অনেক সময় বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ভাঙলে দেখবা ক্যাপাসিটর থাকবে। আমি এখানে তোমাদের স্ক্রিনে একটা ছবি দেখাই দিব। এই ছবিটা হচ্ছে ক্যাপাসিটরের ছবি, রিয়েল ছবি। তুমি দেখবা যে বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ভাঙলে তুমি এরকম ধরনের ক্যাপাসিটর দেখতে পাও। তো এই যে ক্যাপাসিটরগুলো, এই ক্যাপাসিটরগুলো তো আমাদের ব্যবহার উপযোগী করতে হবে। মনে করো একটা ছোট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, একটা রেডিও বা অন্য কোনো কিছু, তার মধ্যে একটা ক্যাপাসিটর লাগবে। এখন তার মধ্যে ক্যাপাসিটর হলে ছোট ছোট ক্যাপাসিটর হতে হবে না? ছোট ছোট ক্যাপাসিটর মানে সাইজ ছোট কিন্তু মান অনেক বেশি লাগবে আমার। মনে করো সাইজ হবে ছোট, মান হবে অনেক বেশি। তো গোলাকার পরিবাহীর এই হচ্ছে একটা সমস্যা। গোলাকার পরিবাহীর কি হয়? ধারকত্ব শুধু ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। সি ইকুয়াল টু 4πε0 r, শুধু কার উপর ডিপেন্ড করে? ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। এই কারণে আমি যদি বেশি মানের ধারকত্ব চাই, বেশি মানের ধারক চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার আর এর মানটা বাড়াইতে হবে। বুঝতে পারছো? সেই ক্ষেত্রে আমার আর এর মানটা বাড়াইতে হবে। আর এর মানটা আমি যত বাড়াবো সেই গোলকের ধারকত্ব তত বেশি হবে।
এখন মনে করো বেশি মানের ধারকত্ব যেহেতু আমি চাইতেছি, আর এর মান বাড়াইতে বাড়াইতে বিশাল একটা গোলক করলাম। এখন এই গোলক কি একটা রেডিওর মধ্যে ব্যবহার করা যাবে? না, যাবে না। তো এই হচ্ছে একটা সমস্যা, এই সাইজ নিয়ে হচ্ছে একটা সমস্যা। সাইজটা যদি বাড়াইতে হয় তাহলে আবার ধারকত্ব বাড়ে, কিন্তু সেই ক্ষেত্রে ওই যে সাইজ বাড়াইলে আমরা ব্যবহার তেমন করতে পারি না, ব্যবহার উপযোগী হয় না। তো এইটা হচ্ছে একটা সমস্যা। তো আমরা একটু সমস্যাগুলো একটু পয়েন্ট করে লিখো। গোলাকার পরিবাহী ধারকের সমস্যা বলি। গোলাকার পরিবাহী ধারক কেন ব্যবহার উপযোগী না? ব্যবহার উপযোগী না, ঠিক আছে। আমরা এত কষ্ট করে থিওরি পড়লাম, এখন যদি ব্যবহার উপযোগী না হয় তো লাভ কি হইল? তো লাভ আমরা পরের ক্লাসে পড়বো আসলে, মানে এইটার তো আসলে কোনো লাভ নাই। তো যেহেতু গোলাকার পরিবাহীর একটা সমস্যা আছে, সমস্যাটাকে রিপ্লেস করার জন্য মানে আমরা গোলাকার পরিবাহী ধারক আর ব্যবহার করবো না, আমরা তখন অন্য ধরনের একটা ধারক ব্যবহার করব। এটা আমরা পরের ক্লাসে পড়বো। তো সমস্যাগুলো কি কি? সমস্যা হচ্ছে, 1 নম্বর সমস্যা হচ্ছে গোলাকার পরিবাহী ধারকের মান খুব কম হয়। গোলাকার পরিবাহী ধারকগুলোর ধারকত্বের মান খুব কম হয়, ক্যাপাসিটেন্সের মানটা খুব লো হয়। তো এটা আমরা দেখো কিভাবে বুঝতে পারি। মনে করো 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক, এই যে 1 মিটার, ঠিক আছে। 1 মিটার মানে কিন্তু বিশাল ব্যাসার্ধ। এরকম 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক, তার ধারকত্ব দেখে আমরা একটু হিসাব করি তো। সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। তাহলে 4 পাই এপসাইলন নট 1 ডিভাইডেড বাই 9 গুণন 10 টু দি পাওয়ার 9, আর এর মান হচ্ছে 1 মিটার। তাহলে এখান থেকে দেখো 9 এক্সপোনেনশিয়াল ফাংশন 9 এর আমরা কি করব? ইনভার্স করব। ইনভার্স করলে এটা আসবে দেখো 1.11 গুণ 10 টু দি পাওয়ার -10 ফ্যারাডে, -10। মানে আমি চাচ্ছিলাম যে মনে করো 2 ফ্যারাডে হোক, 10 ফ্যারাডে হোক, এরকম হোক, কিন্তু 10 টু দি পাওয়ার -10, বুঝতে পারছো কত কম? 1 মিটার মানে বিশাল ব্যাসার্ধের একটা গোলক, তার আবার ধারকত্বের মান হচ্ছে এই, মানে বাজনার চেয়ে খাজনা বেশি আর কি। তো এরকম হলে তো লাভ নাই। তো এই কারণে আমরা এই গোলাকার পরিবাহীর ধারকগুলো ব্যবহার করতে পারি না। একটা যন্ত্রের মধ্যে ব্যবহার করবো, তা যদি এত বড় একটা গোলক হয় তা ব্যবহার করবো কেমনে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা সমস্যা। আর 2 নম্বর সমস্যা হচ্ছে এনার্জি ডিসিপিয়েট হয় বেশি, এনার্জি ছড়ায় পড়ে বেশি, এনার্জিটা বাউন্ডেড না, ঠিক আছে। এনার্জি একটু লিখো যে এনার্জি ENERGY বাউন্ডেড না, এটা হচ্ছে একটা সমস্যা। কেন এনার্জি বাউন্ডেড না? এই হচ্ছে একটা গোলাকার পরিবাহী, এর পৃষ্ঠে এরকম চার্জ আছে। তো দেখো এখান থেকে এই যে তড়িৎ বল রেখাগুলো চারিদিকে যে ছড়াই পড়ে, এই যে এইভাবে ছড়াই পড়ে। এখন কোথা থেকে কোথা পর্যন্ত এই যে এনার্জি ডিসিপিয়েট হয়ে যাচ্ছে, দেখো তো ছড়াই পড়তেছে এনার্জিটা, সেটা হচ্ছে গোলকের কেন্দ্র থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ আর, সেইখান থেকে এই যে তড়িৎ বল রেখাগুলো যত দূর পর্যন্ত যাচ্ছে, যত দূর পর্যন্ত মানে অসীম পর্যন্ত যাচ্ছে, তাহলে আর থেকে ইনফিনিটি পর্যন্ত এই দূরত্ব পর্যন্ত এর এনার্জিটা ছড়াই পড়তেছে, আর থেকে ইনফিনিটি মানে গোলকের পৃষ্ঠ থেকে অসীম দূরত্ব পর্যন্ত। তো এইটা হচ্ছে একটা সমস্যা। আমি চাচ্ছিলাম এই গোলাকার পরিবাহী ধারক এটা ব্যবহার করতে চাচ্ছিলাম চার্জ সঞ্চয় করে রাখতে, শক্তি সঞ্চয় করে রাখতে। এখন সে শক্তি করতেছে কি? ছড়াই দিচ্ছে। হ্যাঁ, শক্তি অসীম পর্যন্ত মানে আর থেকে অসীম পর্যন্ত শক্তি ছড়াই দিচ্ছে। তো লাভ কি হবে আমার? এরকম ধারক দিয়ে কোনো লাভ আছে? যে এই কারণে এটা আমি ব্যবহার করতে পারি না, কারণ এর শক্তি হচ্ছে বাউন্ডেড না, শক্তি ছড়াই পড়ে। তো এইটা হচ্ছে একটা সমস্যা। এখন এই সমস্যাগুলো দূর করতে হবে। তো এই সমস্যাগুলো দূর করার জন্য এই ধারক আমরা বাদ দিয়ে দিব, এরকম গোলাকার পরিবাহী ধারক আমরা ব্যবহার করব না। তাহলে আমাদের তো ধারক লাগবে, তাহলে কেমন ধারক আমরা ব্যবহার করব? আমরা ব্যবহার করব হচ্ছে সমান্তরাল পাতধারক। তো সমান্তরাল পাতধারকের ধারকত্বের মান আমরা কেমনে বের করি এবং সমান্তরাল পাতধারকের সঞ্চিত শক্তির মান আমরা কেমনে বের করি, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।